সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ে প্রথমে আমি পর্যায় সারণী সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিয়েছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় পর্যায় সারণীর পটভূমি, তার ইতিহাস, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবল। ব্যাকগ্রাউন্ড of periodic table। ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবল অর্থাৎ পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণীটা কীভাবে আমাদের সামনে আসলো, তোমাদের আমি আগেই বলেছি বিভিন্ন ক্লাসে, বিভিন্ন আলোচনায়, যে পর্যায় সারণীটা এমন একটা সারণী যেখানে 118টি মৌলকে সন্নিবেশ করা হয়েছে। শুধু সন্নিবেশ করা হয়নি, 118টা মৌলের কি ধর্মের ভিত্তিতে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি তাদের জন্য এক একটা করে নির্দিষ্ট স্থান রয়েছে। এই স্থানগুলো সম্বন্ধে তাদের প্রত্যেকটার সম্বন্ধে তার যুক্তি আছে, একটা নির্দিষ্ট স্থানে থাকার মধ্যে তার একটা যুক্তি আছে। তা যাই হোক, তো অতি প্রাচীন থেকে মানুষ, অর্থাৎ মানুষ যখন সভ্যতায় প্রবেশ করে তখন থেকেই রসায়ন শাস্ত্রের উৎপত্তি হয় বলে আমরা মনে করতে পারি। যেমন প্রথমে তারা আদিম যুগে মানুষেরা তামা, সোনা, রূপা এই তিনটাকে তারা উৎকৃষ্ট ধাতু মনে করছিল, আর বাকিগুলোকে জিঙ্ক অর্থাৎ দস্তা, টিন এবং পারদ এগুলোকে নিকৃষ্ট ধাতু বলে তারা মনে করত। এইভাবে তারা এই ধাতুগুলোর অধাতুগুলোর ব্যবহার নিকৃষ্ট উৎকৃষ্ট এভাবে শুরু করে আজ থেকে প্রায় 231 বছর আগে 1789 খ্রিস্টাব্দে একজন বৈজ্ঞানিক ল্যাভোসিয়ে এই বিশিষ্ট বিজ্ঞানী, তার সময় মাত্র 33টি মৌল আবিষ্কৃত হয়েছিল, অর্থাৎ 33টি মৌল তখন ব্যবহার প্রচলন ছিল। তিনি এই মৌলগুলোকে ধাতু অধাতু এইভাবে একটা শ্রেণীভুক্ত করার চেষ্টা করেন। যেমন সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এগুলোকে অধাতু, তারপরে যেমন দস্তা, পারদ, টিন ইত্যাদিকে ধাতু, এইভাবে উনি শ্রেণী বিভাগ করার চেষ্টা করেন। কিন্তু দেখা যায় এর মধ্যে কিছু মৌল থাকলো, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মানিয়াম, তখন জার্মানি আবিষ্কার হয়নি। অ্যান্টিমনি, আর্সেনিক এগুলো আবার ধাতু অধাতু দুইটার মধ্যে মিশ্রণ হয়ে যায়, অর্থাৎ অপধাতু বা অর্ধধাতু। কাজেই তার ধাতু অধাতু এইভাবে মৌলগুলোকে বিভক্ত করার যে তার প্রয়াস, এটা ব্যর্থ হয়ে যায়, উনি বেশি দ্বারা অগ্রসর হতে পারেননি। তারপর তিনি যোজনের উপর ভিত্তি করে মৌলগুলোকে সারিভুক্ত করার চেষ্টা করেন। যেমন উনি একযোজী মৌল, যেমন সোডিয়াম, ক্লোরিন একযোজী মৌল হইলেও কিন্তু এই মৌলগুলোর আমার বৈশিষ্ট্য আলাদা হয়ে যায়, এটাও তিনি ব্যর্থ হন। অর্থাৎ ল্যাভোসিয়ের আমলে তিনি ধাতু অধাতু এই দুটো ভাগে ভাগ করার জন্য যে চেষ্টা করছে সেটা ব্যর্থ হন। যোজনী হিসাবে ভাগ করার জন্য যোজনীর উপর ভিত্তি করে যেটা শ্রেণীবিভাগ করেছেন সেটা ব্যর্থ হন। অতঃপর 1815 খ্রিস্টাব্দে প্রায় 26 বছর পরে প্রাউডস, একজন বৈজ্ঞানিক নাম হলো প্রাউডস, ইনি মৌলগুলোকে বিভক্ত করার জন্য উনি বলেন যে হাইড্রোজেনের পারমাণবিক ভর যেটা, এই পারমাণবিক ভরের সঙ্গে তুলনা করে তিনি পারমাণবিক ভর অন্যান্য মৌলের এর সঙ্গে তুলনা করে মৌলগুলোকে বিভক্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও
খুব একটা উনি সাফল্য অর্জন করতে পারেন নাই। তবে একথা ঠিক, উনি যখন পারমাণবিক ভরের কথা আলোচনা করছিলেন, এটাই অন্যান্য বৈজ্ঞানিকদের তখনকার আমলে বা বৈজ্ঞানিকের ধারণা হয়েছিল যে পারমাণবিক ভর একটা এই মৌলগুলোকে বিভক্ত করার জন্য একটা ভিত্তি হতে পারে। এরপরে 1819 খ্রিস্টাব্দে, অর্থাৎ 4 বছর পরে ডুলং অ্যান্ড পেটিটস, ডুলং ও পেটিট দুইজন বৈজ্ঞানিক, ফরাসি দুইজন বৈজ্ঞানিক, ইনারা কতগুলো কঠিন ধাতুর পারমাণবিক ভর অ্যাটমিক মাস বের করেন। অ্যাটমিক মাস বের করার পরে তৎসঙ্গে তখনকার অ্যাভোগাড্রো কিন্তু তখন এই ডুলং ও পেটিটের পারমাণবিক ভরের সঙ্গে সমর্থন দেন। অর্থাৎ পারমাণবিক ভর মৌলগুলোকে বিভক্ত করার জন্য একটা বেসিক প্রপার্টিজ হতে পারে। অর্থাৎ এই তখন থেকে পারমাণবিক ভর চিন্তাটা শুরু হয়ে যায় বৈজ্ঞানিকদের মনে। এরপরে 1829 খ্রিস্টাব্দে ডুবনেয়ার ইনি করছিল কি, যে ক্রমান্বয়ে মৌলগুলোকে সাজিয়ে, পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে ইনি দেখলেন যেমন লিথিয়াম এবং পটাশিয়াম এই দুটো মৌলের পারমাণবিক ভর যোগ করে গড় করে সোডিয়ামের পারমাণবিক ভর পেয়ে গেলেন। এইভাবে তিনি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইভাবে প্রথম এবং তৃতীয় মৌলটির পারমাণবিক ভর যোগ করে দ্বিতীয়টি পারমাণবিক ভর উনি বাহির করলেন। এবং তিনার আমলে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই ব্রোমিনে প্রায় 80-র কাছাকাছি, 81.5 বা 80-র কাছাকাছি এরও পারমাণবিক ভর তিনি আবিষ্কার করতে তিনি সমর্থ হন। তখনকার এই ডুবনিয়ারের এই সূত্রটির নাম দেওয়া হয়েছিল ল অফ ট্রাইডস, অর্থাৎ ত্রয়ী সূত্র। ডুবনিয়ারের ত্রয়ী সূত্র পরে 1862 খ্রিস্টাব্দে স্ক্রু সূত্র আবিষ্কৃত হয়। অর্থাৎ মৌলগুলোকে একটা সিলিন্ডারের মধ্যে সর্পিল আকারে সাজিয়ে উনি দেখেন যে মৌলগুলোর প্যারালাল, অর্থাৎ অনুভূমিকভাবে কতগুলো মৌলের ধর্মের মিল হয়ে যায় পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, অর্থাৎ স্ক্রু সূত্র। এরপরে 1864 খ্রিস্টাব্দে নিউল্যান্ডের অষ্টক সূত্র, অর্থাৎ উনি মৌলগুলোকে ক্রমান্বয়ে পারমাণবিক ভর হিসাবে সাজালেন। সাজার পরে দেখলেন প্রথম মৌলটা সপ্তম মৌলটা প্রথম মৌলের সঙ্গে মিলে যায়। অর্থাৎ উনি দেখলেন এভাবে যে লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 1, 2, 3, 4, 5, 6, 7, এই অষ্টম মৌলটি ফ্লোরিন এর সঙ্গে মিলে যায়। অর্থাৎ ফ্লোরিন, তারপরে 9 সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, টেলুরিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানাস ও আয়রন। অর্থাৎ এই প্রথম অক্টেট, দ্বিতীয় অক্টেট এবং তৃতীয় অক্টেট, এই প্রথম মৌলটি সপ্তম মৌল হওয়ার পর 1, 2, 3, 4, 5, 6, 7 এই অষ্টম মৌলটি প্রথম মৌলটার সঙ্গে মিলে যায়। অনুরূপভাবে এখান থেকে যদি শুরু করা যায় 1, 2, 3, 4, 5, 6,
7, 8 এটার সঙ্গে এটা মিলে যায়। অর্থাৎ সপ্তম মৌলটি হওয়ার পর অষ্টম মৌলটি প্রথম মৌলটির ধর্মের সঙ্গে কিছুটা সাদৃশ্য উনি খুঁজে পেলেন। এই সূত্রটার নাম দেওয়া হলো ল অফ অক্টেভস, ল অফ অষ্টক সূত্র, নিউল্যান্ডের ল অফ অক্টেভস। এই সূত্রটা অক্টেভস অর্থাৎ অষ্টম সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র হিসাবে নামকরণ করা হয়। কিন্তু পরে যখন যেমন এখানে ফ্লোরিনের পরে 9, 10 হবে নিয়ন, ঠিক তেমনি এখানে সালফার 17, 18, 17 এখানে 18 সংখ্যাটি নেই। অর্থাৎ যখন নিষ্ক্রিয় দেশ আবিষ্কার হইল তখন নিউল্যান্ডের অষ্টক সূত্রটি পরিত্যক্ত হয়ে যায়। অর্থাৎ সেও তেমন এই সম্বন্ধে শাড়িগুলো সাজার ব্যাপারে তার কোনো সাফল্য সে অর্জন করতে পারেনি। এরপরে 1869 থেকে 70 সালে একজন বৈজ্ঞানিক, রাশিয়ার একজন বৈজ্ঞানিক মেন্ডেলিভ, এই মেন্ডেলিভ ইনি এবং এনার সঙ্গে ইনি মৌলগুলোর রাসায়নিক ধর্ম এবং এনার সঙ্গে লুথার মিয়া ইনি মৌলগুলোর ভৌত ধর্ম পারমাণবিক ভরের উপর নির্ভর করে একসঙ্গে সাদৃশ্য মিলবার চেষ্টা করেন। তখন তারা এই পর্যায় সারণী হিসাবে একটা পর্যায় সূত্র আবিষ্কার করেন। অর্থাৎ মেন্ডেলিভ এবং লুথার মিয়া এই দুইজনের পর্যায় সারণীর জনক তাদেরকে বলা হয়। তারা এভাবে সূত্রটা দিল যে মৌলগুলো ধর্ম ভৌত এবং রাসায়নিক ধর্ম, এবং ওই মৌলগুলো দ্বারা যতগুলো যৌগ হবে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে তাদের পারমাণবিক ভরের সঙ্গে আবর্তিত হয়। পর্যায়ক্রমে কথাটা হইল নির্দিষ্ট ব্যবধানে আবার পুনরাবৃত্তি ঘটা, এটাকে বলা হলো পিরিয়ডিক প্রপার্টিজ। এই মেন্ডেলিভ এবং লুথার মিয়া আমলেই একটা পর্যায় সূত্র আবিষ্কার করতে তারা সমর্থ হন। সেটা পারমাণবিক ভরের উপর নির্ভর করে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই মেন্ডেলিভের এই পারমাণবিক এই সূত্রটার একটু ত্রুটি দেখা দিল। কেমন? সেটা হলো যেরকম আর্গন ও পটাশিয়াম, এই পটাশিয়ামের 39, আর্গনের 40, তাহলে সেই হিসাবে আগে পটাশিয়াম পরে আর্গনকে বসানো উচিত। কিন্তু দেখা গেল যে আর্গনের সারিতে যে মৌলগুলোর ধর্ম, পটাশিয়াম সারির যে মৌলগুলোর ধর্ম, সেগুলোর সঙ্গে ওইভাবে বসালে তাদের মিল হচ্ছে না। অর্থাৎ আগে পটাশিয়াম পরে আর্গনকে বসানো উচিত, কিন্তু এটা সম্ভব না হওয়াতে পরবর্তীতে আরও দেখা গেল টেলুরিয়াম ও আয়োডিন এর মধ্যেও ব্যতিক্রম দেখা গেল। আয়োডিন 127 এবং 126, অর্থাৎ এখানে আয়োডিনের আগে টেলুরিয়ামকে বসানো উচিত ছিল, কিন্তু সেখানে একটা ব্যতিক্রম দেখা গেল। আয়োডিনের সঙ্গে যে মৌলগুলো আছে তাদের সঙ্গে টেলুরিয়ামের ওই জায়গায় বসালে ধর্মের একটা মিল খুঁজে পাওয়া যায় না। অতঃপর 1913 সালে মসলে ইনি আধুনিক পর্যায় সারণী আবিষ্কার করেন। উনি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা সূত্রটির মধ্যে সন্নিবেশ করে আধুনিক পর্যায় সারণীটি আবিষ্কার হয়। সেই সময়ে রাদারফোর্ড, বোর তারাও এই পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস, মৌলগুলোর গঠন এবং ওই সময়ে
ইউপ্যাক অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই সংস্থাও এটাকে সমর্থন দিয়ে 2016 সাল পর্যন্ত 118টি মৌল এর পূর্ণাঙ্গ পর্যায় সারণীটি আবিষ্কৃত হয়। এবং তার আগে মেন্ডেলিভের আমলে 63টি মৌল আবিষ্কার হওয়ার পর উনি 4টি আবিষ্কৃত হয়নি। এই মৌলগুলোকে নিয়ে উনি সম্পূর্ণ মৌলগুলো পর্যায় সারণীতে ভবিষ্যৎবাণী করে গেছিলেন তার ধর্ম। এবং নিউল্যান্ডের ল্যাবোসের 33টি মৌল, মূলত মেন্ডেলিভের পর্যায় সারণীটি হইল 8টি গ্রুপ এবং 12টি পর্যায় নিয়ে, কিন্তু পরবর্তী মেন্ডেলিভের পর্যায় সারণীটি সেটা বিজ্ঞান জগতে স্থান পায়নি, কিন্তু গবেষণায় স্থান পেয়েছে। পরবর্তীতে আধুনিক পর্যায় সারণীটির 7টি পর্যায় এবং 18টি গ্রুপ করে আধুনিক পর্যায় সারণীটি আবিষ্কৃত হয়। এটা হলো পর্যায় সারণীর পটভূমি। এই পর্যায় সারণীটি আবিষ্কার করতে গিয়ে অনেক বৈজ্ঞানিকদের নিরলস পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে শত শত বৎসর ধরে আজকে আমরা সেই আধুনিক পর্যায় সারণীটি পেয়েছি। এরপরে আমি পর্যায় সারণীটি বিস্তারিত আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।